নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। চিকিৎসক রাধাগোবিন্দ কর যখন স্কুল অফ মেডিসিন তৈরি করেছিলেন তখন নিশ্চয়ই ভাবেননি যে একদিন তার তৈরি হাসপাতাল চিকিৎসার পাশাপাশি বিচারের লড়াইয়েরও কেন্দ্র হয়ে উঠবে। 9ই আগস্টের সেই নারকীয় ঘটনা, যার জেরে আলোড়িত গোটা নাগরিক সমাজ, অবশেষে শেষ হচ্ছে বিচারের অপেক্ষা। আগামী 18 তারিখ শনিবার আরজিকর খুন ধর্ষণ মামলায় রায় দেবে শিয়ালদা আদালত। এক চিকিৎসকের নৃশংস হত্যা আর তাকে কেন্দ্র করে ওঠা ঝড়, গোটা রাজ্যের ঘুম কেড়ে নেওয়া সেই অধ্যায়ের নাম আরজিকর। ক্যালেন্ডারের তারিখটা ছিল ঠিক 9ই আগস্ট। নাইট ডিউটিতে গিয়ে আর বাড়ি ফেরেনি মেয়েটা। সেমিনার হল থেকে ফেরে তার নিথর দেহ। চিকিৎসকের ধর্ষণ খুনে কলকাতার আকাশে তখন কালবৈশাখীর অকাল বোধন। ডাক্তারদের কর্মবিরতি, নাগরিক সমাজের রাত দখল, আরজিকরে ভাঙচুর আর লাগাতার আন্দোলন। এসবের মাঝে বিচারের লড়াইয়ে মেশে রাজনীতির রঙও। একদিকে নবান্ন অভিযানে গেরুয়া ইঙ্গিত, অন্যদিকে রাজপথে লাল পতাকায় নতুন উদ্যম। রাজনীতি চলে, আন্দোলনও চলে। দফায় দফায় চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পদ থেকে সরানো হয় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। রাজ্য বিধানসভায় আসে অপরাজিতা বিল। শেষ পর্যন্ত কর্মবিরতি ওঠে। ততদিন অবশ্য তদন্তের জলও অনেক দূর গড়িয়েছে। পুলিশের হাতে ধরা পড়া সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত বলে ঘোষণা করেছে সিবিআই। পদ খুইয়ে জেলবন্দি আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। 5 মাসের লড়াই শেষে অবশেষে রায় ঘোষণা। 18ই জানুয়ারি জাস্টিস পাবে আরজিকর। নেতা থেকে আম জনতা, অপরাধীর ফাঁসি চায় সবাই। এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। 5 মাস, 51 জন সাক্ষী, মা বাবার চোখের জল, অবশেষে বিচার পাবেন নির্যাতিতা। আম জনতা থেকে তারকা, তদন্তকারী সংস্থা, মুখ্যমন্ত্রী, সবার দাবি এক: ফাঁসি হোক অপরাধীর। আমাদের আজকের মোশন, জনতা দোষীর ফাঁসি চায়। আমরা একটা সার্ভে করেছিলাম। আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা জনমত সংগ্রহ করেছিলাম। জনমতের প্রায় 99% বলছেন যে ফাঁসি হোক অপরাধীর। আর আজকে এ নিয়েই আমাদের আলোচনা সভা। যারা আছেন একবার আলাপ করিয়ে দিই। একদম ডান দিকে রয়েছেন সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক। পাশে রয়েছেন অনির্বাণ গুহ ঠাকুরতা, বিশিষ্ট আইনজীবী। পাশে রয়েছেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা। এবং আমার ডান দিকে রয়েছেন অনিকেত মাহাতো, আন্দোলনকারী চিকিৎসক। আমার একদম বাঁ দিকে রয়েছেন চয়ন ভট্টাচার্য, সিপিআইএম এর পক্ষে। পাশে রয়েছেন প্রণয় রায়, বিজেপির পক্ষে। এবং আমার পাশে রয়েছেন ডক্টর শশী পাঁজা, তৃণমূল কংগ্রেসের পক্ষে। কি হতে চলেছে আগামী 18 তারিখ, কি হবে আগামী 18 তারিখ, সেটা তো কোর্ট ঠিক করবে, কোর্ট রায় দেবে। কোর্টের উপর আমাদের প্রত্যেকেরই ভরসা আছে, কোর্টের বিষয়। কিন্তু জনমত তৈরি হচ্ছে। জনমতের দাবি যে চরম শাস্তি হোক অপরাধীর। অনিকেত, তোমরা নিশ্চয়ই খুশি। আমরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেটা যদি দেখি এবং আপনার মোশনকে যদি ঠিক সেইভাবে রাখতে হয়, তাহলে যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কলকাতা পুলিশ শুরুতে তদন্ত করে। যাবতীয় তদন্তের পর হাইকোর্টের নির্দেশে সিবিআই ইনভেস্টিগেশন শুরু হয়। সুপ্রিম কোর্ট সুমোটো নেয়। 48 ঘন্টার মধ্যে সিবিআই ইনভেস্টিগেশন শুরু হয়। 48 না 14 তারিখ খুব সম্ভবত, 14ই আগস্ট খুব সম্ভবত। তাহলে তারপর সুপ্রিম কোর্ট সুমোটো নেয়। ফলে কোর্ট মনিটর একটা সিবিআই ইনভেস্টিগেশনের ধাঁচা আমরা দেখতে পাই। তদন্তের গতি প্রকৃতি এগোতে থাকে। প্রাইমারি চার্জশিট সিবিআই দেয়। প্রাইমারি চার্জশিটের দিকে যদি একটু চোখ বুলিয়ে যায়, এবং ওই সময় আমাদের যে দাবি ছিল, পরিষ্কার সুস্পষ্টভাবে জুনিয়র ডাক্তারদের দাবি ছিল যে এই ঘটনায় কতজন অভিযুক্ত, এক না একাধিক, ঘটনার মোটিভ কি, কেন এই ধরনের ঘটনা একটা মেডিকেল কলেজের
রেস্ট রুমের ভিতরে বা সেমিনার রুমে রেস্ট নিতে গিয়েছিলেন, সেই হিসাবে রেস্ট রুম বলছি। যদি ঘটনা ঘটে থাকে তাহলে এই ধরনের ঘটনা কেন ঘটলো? তাহলে এই উদ্দেশ্য যদি আমরা জানতে না পারি, যদি মোটিভ না জানতে পারি, তাহলে কেন এই ঘটনা হলো আমরা বুঝতে পারবো না। সেই জন্যই আমরা বলেছিলাম এক না একাধিক, কতজন ব্যক্তি জড়িত। কারণ চেস্ট মেডিসিনের যে ভৌগোলিক পরিবেশ, যে জায়গায় ডেড বডিটা পাওয়া যায়, আমি একজন চিকিৎসক হিসেবে আরজিকর মেডিকেল কলেজের আমি মনে করি যদি একজন যদি অ্যাট প্রেজেন্ট যারা অভিযুক্ত সেই হিসেবে সঞ্জয় রায় যদি একুজড হয়, তাহলে একজন ব্যক্তির পক্ষে ওই জায়গায় গিয়ে এইরকম রেপ এবং মার্ডারের মতন ঘটনা ঘটানো সম্ভব নয় বলে আমি মনে করি, এবং আমরাও মনে করি। তাহলে শুধু আমরা মনে করেছিলাম তা তো নয়, সাম্প্রতিককালে যে ফরেন্সিকের রিপোর্ট, সিএসএফএল এর রিপোর্ট, সেই সিএসএফএল এর রিপোর্টও তাই সেই পক্ষের কথাই বলছে। তাহলে যদি একজন একুজড হয় সঞ্জয় রায়, আপনার যা মোশন সেই জায়গা থেকে যদি বলতে হয়, তাহলে প্রাইমারি চার্জশিটে সিবিআই যে ইনভেস্টিগেশন টেম্পারিং, ইনভেস্টিগেশনকে হাসাব করা, ইনভেস্টিগেশন ডিস্ট্রাকশনের যে কথা বলেছে, তাহলে কি শুধুমাত্র এই সঞ্জয় রায়কে আড়াল করার জন্য টালা থানার ওসি এবং এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছিল সিবিআই? এ কথা আপনারা বিশ্বাস করতে বলেন? যদি এ কথা বিশ্বাস করতে নাও চাই, তাহলে মোটিভ কি ছিল বলুন? কেন সঞ্জয় রায় একজন ব্যক্তি যে হসপিটালের তার কোনো অংশে তার সম্পর্ক নেই, সে এই ধরনের একটা রেপ এবং মার্ডারের মতন ঘটনা ঘটালো? যদি একাধিক হয় তাহলে মোটিভ কি? যদি একাধিক হয়, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা এই তদন্ত করছে, দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট এই মনিটর করছে, তারপরেও যদি রেপ এবং মার্ডারের মতন ঘটনাতে ক্রিমিনালরা বাইরে ঘুরে বেড়ায়, তাহলে কি রকম বিচার? তার মানে অনিকেত কথা আমি পরিষ্কার। 31 সেকেন্ডের মধ্যে শেষ করে দেবো দাদা। তাহলে প্রশ্ন এটাই, এক না একাধিক, মোটিভ কি ছিল, এভিডেন্স টেম্পার, ইনভেস্টিগেশন হাসাব এবং ডিস্ট্রাকশন যদি হয়ে থাকে, তাহলে কাকে আটকানোর জন্য এই জায়গা হয়েছিল? এই সামগ্রিক চিত্র যদি উঠে আসে, আমরা মনে করি ন্যায় বিচারের পথে আমরা এগোতে পারছি। একদম অনিকেতের বক্তব্য থেকে যা বুঝতে পারছি যে প্রথম কথা রেপ অ্যান্ড মার্ডার, সেটা তো গোটা বিষয়টা তদন্ত করছে সিবিআই এবং 5 মাস তারা তদন্ত করেছে। অনিকেতের বক্তব্য যে অপরাধী এক বা একাধিক, সেটাই এখন ওদের কাছে পরিষ্কার নয় এবং সেটাও এখনো ক্লিয়ার নয়। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ দা, আপনি একজন দীর্ঘদিনের পুলিশ অফিসার, এই ধরনের তদন্ত প্রচুর করেছেন। অপরাধের পরের দিনই পুলিশ অ্যারেস্ট করেছিল সঞ্জয় রায়কে। পরবর্তীকালে আমরা দেখেছি ঘটনাপ্রবাহ গড়িয়েছে। আমি অন্যদিকে যাচ্ছি না, সিবিআইও ঠিক একই লাইনে গেছে, হয়তো অন্য কিছু ক্ষেত্রে আরো কিছু অ্যারেস্ট করেছে, কিন্তু এই অপরাধের ক্ষেত্রে কিন্তু সঞ্জয় রায়ের বাইরে আর কাউকে পাওয়া গেছে বলে মনে হচ্ছে না। এই অপরাধের ক্ষেত্রে, রেপ অ্যান্ড মার্ডারের ক্ষেত্রে আপনি কি মনে করেন যে তদন্ত কোনো ভুল হয়েছে বা ঠিকঠাক পথে এগোয়নি, বা যেটা অনিকেত বললো? দেখুন, অনিকেত কথা বলেছে, আমি আমার কথা বলছি। আমি নিজস্বভাবে এই টোটাল এই কেসটাতে হয়তো অনেকবার আমাকে নানা জায়গায় আসতে হয়েছে, বলতে হয়েছে, ঘুরতে হয়েছে। এটুকু আমি বুঝতে পেরেছি যে এই যে এত বড় একটা নারকীয় কাণ্ড, সরকারি হাসপাতালে একজন সরকারি ডাক্তার খুন হয়ে গেলেন, মহিলা ডাক্তার, এবং ধর্ষিত হয়ে গেলেন, এইটা কেন করা হলো, এর মোটিভটা কিন্তু এখন পর্যন্ত ভারতবর্ষের জনগণ জানে না, আমরাও জানি না, কলকাতা পুলিশও জানে না, এবং কেউ জানে না যে এর মোটিভটা কি ছিল, এই কেন এই মহিলাকে মারা হলো। কিন্তু এবং সে মারা হলো হাসপাতালের ভিতরে, এটা একটা বড় ব্যাপার। কিছু তো ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য এভিডেন্স ছিলই, কিন্তু আলটিমেটলি যে এভিডেন্স গুলো সিবিআই পেয়েছে তাতে কিন্তু একটা প্রমাণিত হয়েছে যে সঞ্জয় রায় প্রাইমা ফেসি প্রুভড হয়েছে, এবং প্রাইমা ফেসি প্রুভড হয়েছে বলেই তার সাজা ঘোষণার দিন 18 তারিখে ডিক্লেয়ার করা হবে, 18ই জানুয়ারি। তবে এই কেসটাতে অনেকগুলো দিক আছে। একটা কথা বলি, কোন কেসে দেখেছেন বিশ্ব যে কলকাতার পুলিশ কমিশনারকে বদলি হয়ে যেতে হলো, গোটা পশ্চিমবঙ্গ কলকাতা রাত জেগে কাটালো 14ই আগস্ট। অপরাজিতা বিলের মতন বিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় নিয়ে এলেন, এবং কতগুলো দিক এই মার্ডার কেসে চলে এসছে। তবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে দেখুন, 193 বিএনএসএস অ্যাক্ট যেটা নতুন হয়েছে সিআরপিসির বদলে, যে চার্জ ফ্রেমের, যেটা আমাদের আগে ছিল 173, সিবিআই কিন্তু এর যে সেকশন যে 193 ক্লজ 9, সেটার কিন্তু পারমিশনটা নিয়ে রেখেছে। অর্থাৎ 193 সেকশন যে সাবক্লজ যে 9, সেটাতে স্পেসিফিক করা আছে যে আমি এটাতে চার্জশিট দিলাম, সাপ্লিমেন্টারি চার্জশিট, তাদের এগেনস্টে কিন্তু তারা দ্রুত এগোচ্ছে এবং দ্রুত চার্জশিটের জন্য এগোচ্ছে। একটা কথা বলি, এই যে আমেরিকান সেন্টার যে কেসটা হয়েছিল না কলকাতার পুলিশের বুকে, আমেরিকান সেন্টারেও কিন্তু আমরা প্রথম চার্জশিট দিয়েছিলাম, কিন্তু তারপরে আবার ফার্দার চার্জশিটে
ফার্দার চার্জশিট দেওয়া হয়েছে করে তাদেরকে প্রত্যেকের জন্য সাজাপ্রাপ্ত হয়েছে এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত আপিল করা আছে এই পর্যন্ত। তো সুতরাং এই প্রসিডিওর আছে ভারতবর্ষের আইনে এবং একদম। সেটাই কিন্তু সিবিআই এগোচ্ছে। একদম। অনির্বাণের কাছে আমি আসবো। অনির্বাণ, এবার তো আইনের বিষয়, আমি তো তদন্তের পাটে কি হয়েছে না হয়েছে সে তো সবাই জানে। আইনের জায়গা থেকে সাধারণ মানুষ চাইছেন সর্বোচ্চ শাস্তি, সাধারণ মানুষের একটা পারসেপশন, পাবলিকের ডিমান্ড, মানুষের চাহিদা, এবং এটা একটা বিচার ব্যবস্থার উপর চাপও কিছুটা হয়তো তৈরি করে যে এইরকম ক্ষেত্রে কি হতে চলেছে। দাদা, প্রথমেই বলি যে সিবিআই কে আমরা এত ডিফেন্সিভ মোডে দেখছি কেন? সিবিআই তো আশা ভরসা সিবিআই থেকে আমাদের অনেক বেশি, তাই না? ভারতবর্ষের সুপ্রিম এজেন্সি, তাই জন্য অনিকেত রায় এবং অনিকেতের মতন ওই নির্যাতিতার বাবা মা তারা সিবিআই তদন্ত চেয়েছিলেন। আমার প্রশ্ন, সবার আপনারা যা যা প্রশ্ন করেছেন তবে সবার আগে আপনারা বুকে হাত রেখে বলুন তো ওনাদের আশা পূরণ হয়েছে? একদম। এবং যদি আজকে ওনাদের আশা পূরণ হয়, ওনারা যেহেতু তখন সিবিআই তদন্ত চেয়েছিলেন এবং আমিও মহামান্য কলকাতা হাইকোর্টকে দিনের দিন এবং ওইখানে দাঁড়িয়ে মানে কোর্টরুমের ভেতরে কেস ডায়েরি বদল এই প্রথম দেখেছি। মানে কেস ডায়েরির হাত বদল হয়েছে কলকাতা ইনফরমেশন পুলিশ দিয়ে থেকে। রাখি, কয়েকদিন আগে মানে দুদিন আগে সম্ভবত নির্যাতিতার মা বলেছেন যে আমরা তো সিবিআই এর উপর ভরসা রেখেছিলাম, এ তো মানে পুলিশ যা করলো, মানে পুলিশের উপর ভরসা রাখলে আরো বেশি ভালো হতো। দাদা, আমি এর সাথে আপনাকে কিছু আমি একদম ডেটা অ্যানালিসিস করেছি এর বিষয়ে, শুধু এই বিষয়টাই না, সিবিআই এর বিষয়ে, কারণ আমাকে প্রচুর মামলা সিবিআই এর মামলার ডিফেন্ড করতে হচ্ছে। আমরা দেখেছি যে সিবিআই প্রচুর নথি জোগাড় করেন, 3000 4000 পাতার নথি জোগাড় করেন, প্রচুর মানুষকে বন্দি বানান, কিন্তু আলটিমেটলি তারা ট্রায়ালের দিকে এগোতে চান না। কেন জানেন? কোট আনকোট আমি বলছি, এটা আদালতের কথা। অনারেবল সুপ্রিম কোর্ট জামিন দিচ্ছেন এই বলে যে সিবিআই বা যেগুলো কেন্দ্রীয় সংস্থা তারা প্রচুর নথি জোগাড় করছেন, কিন্তু সেটা করতে, প্রমাণ করতে বছরের পর বছর একটা মানুষকে জেলে থাকতে হবে। সেটা হতে পারে না, আর্টিকেল 21 বলে একটা জিনিস আছে। তো সিবিআই, আমি ওই আবার প্রশ্নে ফিরে যাই যে সিবিআই এর প্রতি যে আশা ওনারা নিয়েছিলেন এবং ওই নির্যাতিতার বাবা মা নিয়েছিলেন, তার সাথে সারা পশ্চিমবাংলার মানুষ বুকে বল বেঁধেছিলেন যে সিবিআই এসে হয়তো নতুন কিছু করবেন। ওনারা ভেবেছিলেন, নিশ্চয়ই ভাবাটা স্বাভাবিক, আমি ওনাদের সাথে সমব্যথী, যে ওনারা তখন সেই মুহূর্তে বেশ কিছু সন্দেহের মেঘ ভিড় করেছিল ওনাদের সামনে। তো সেই সন্দেহের মেঘ সরানোর দায়িত্ব ওনারা সিবিআই কে দিয়েছিলেন। ওনারা দেননি, ওনারা আদালতের কাছে চেয়েছিলেন, মহামান্য আদালত দিয়েছিলেন। কোনো সন্দেহ তরাতে পেরেছেন? আপনি বলুন তো, কলকাতা পুলিশ যা করেছে, আজকে তো আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশ যা তদন্ত করেছেন সেটাই ঠিক। তাহলে সিবিআই ওনাদের প্রশ্নের কি উত্তর দিতে পারলেন আজ অব্দি? এবার কোন দিকে যাচ্ছে, কি হতে যাচ্ছে রায়, এবার কি? দাদা, আমি সত্যজিৎদাকে অত্যন্ত সম্মান করি, ওনার কথার সাথে কলকাতা পুলিশের একটি তদন্তের কথা বললেন, আমেরিকা সেন্টার হত্যা মামলা, যেটা সুপ্রিম কোর্ট অব্দি কলকাতা পুলিশ জিতেছেন। কলকাতা পুলিশ যা তদন্ত করেছেন সেটাতে যথার্থতা দিয়েছেন সুপ্রিম কোর্টও। তো সেই মামলাতে এই যে ফার্দার ইনভেস্টিগেশন এবং সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা বললেন, সেটা সম্পূর্ণটাই হয়েছিল কিন্তু প্রথম চার্জশিটের ট্রায়াল চলাকালীন। ট্রায়াল শেষ হয়ে যাওয়ার পরে হয়নি, ওটা হতে পারে না, ওটা আইনে নেই। আজকে লোককে বোকা বানানো হচ্ছে, সিবিআই বারবার এই বোকা বানাচ্ছে। প্রণয়দা, আপনারা তো কেন্দ্রে আছেন, আপনার আচ্ছা, আমি কিন্তু আইনের ছাত্র হিসেবে এই কথাগুলো বললাম, আমি কোনো রাজনৈতিক দলে না না belong করি না। একদমই তাই। প্রথম তো হচ্ছে আমি সিবিআই এর মুখপাত্র নই, অন্য সবার আবেগের সাথে আমারও এখানে আবেগ জড়িত আছে। এবং আরেকটা বিষয় আপনাদের জানাতে চাই, ভোট পরবর্তী হিংসায় আমাদের কর্মী কাকরগাছিতে অভিজিৎ যে হত্যা হয়েছিল, কয়েকদিন আগে তার ভাই দাদা বিশ্বজিৎ সেও এরকমই অভিযোগ তুলেছে। সেই জন্য সিবিআই সম্পর্কে যা যা বলা হচ্ছে আমি ওইদিকে যাবই না। মেন যে বিষয়টা হচ্ছে, অনেকের যে প্রশ্নটা করেছে এক না একাধিক, এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, দেখুন আমার যেটা মনে হয় এই এক না একাধিক এই উত্তর দুজন দিতে পারে। এক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আর আরেকজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কেন এই কথা বলছি? যে ঘটনাটি ঘটার সাথে সাথে 5 দিন ওপর পুলিশ এখানে তদন্ত করেছে, এবং যখন পুলিশ তদন্ত করছিল মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন উনি কলকাতার বাইরে ছিলেন, প্রত্যেক মুহূর্ত তিনি এখানকার পুলিশ কমিশনের সাথে যোগাযোগ রাখছিলেন। এবং তারপরে একদিন পরেই যখন সঞ্জয় রায় অ্যারেস্ট হলো, মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই ঘোষণা করেছেন মেন অ্যাকিউজড ধরা পড়ে গেছে। তো মুখ্যমন্ত্রী তদন্ত করার আগেই
যখন এইটা বলেছেন এবং তারপরে এখন অবধি যেটা সিবিআইও করেছে, তো মুখ্যমন্ত্রীর কাছে কোনো এভিডেন্স ছিল, সিসিটিভির ফুটেজ তিনি দেখেছেন, আরও কিছু দেখেছেন, যার জন্য তিনি বলেছিলেন এখন অবধি সিবিআই যেটা বলছে। কিন্তু যেটা হচ্ছে পুলিশ যেটা করেছিল আর সিবিআই তাতে এক্সট্রা কি করলো, আমি যেটা সংবাদ মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি, মূলত 3টে কেস চলছে এখানে। একটা হচ্ছে দুর্নীতি কেস, যে দুর্নীতি কেসে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অ্যারেস্ট আছে। আরেকটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট, এখানে ওই দুজন আছে। আরেকটা হচ্ছে রেপ অ্যান্ড মার্ডার। এখন এই যে সন্দীপ ঘোষের প্রাইস পোস্টিং দিয়েছিলেন এই মুখ্যমন্ত্রী। সন্দীপ ঘোষ নিজে রেজিগনেশন দিয়েছিলেন, কিন্তু তারপরেই তাকে প্রাইস পোস্টিং দিয়ে অন্য জায়গায় পাঠিয়েছেন। পশ্চিমবঙ্গ পুলিশ বা যারা তদন্ত করছেন তারা সন্দীপ ঘোষকে ডাকেননি। একটা ইনস্টিটিউটে যেখানে এত বড় একটা ঘটনা ঘটলো, কি ঘটেছিল সেটা জানার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ ডাকেওনি, কিন্তু তাকে অ্যারেস্ট করেছে কিন্তু তথ্য প্রমাণ লোপাটে এবং দুর্নীতির কেসে সিবিআই করেছে। একদম। এবং তারপরে যেহেতু তারা বলেছে ফাইনাল চার্জশিট দেবে বা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, কি দেবে আমাদের অপেক্ষা করতে হবে। সাপ্লিমেন্টারি চার্জশিট কি হবে না হবে সে তো আইনের পরিভাষা। যেটা যেটা অনির্বাণ বলল যে ট্রায়াল চলাকালীন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হয়, ট্রায়ালের সাধারণত দেখা গেছে, আমরা এর মধ্যে ঢুকছি না, কিন্তু একটা সাধারণ মানুষের আবেগ রয়েছে যে দোষী চূড়ান্ত শাস্তি পাক। এই জায়গা থেকে শশীদি আপনার কাছে জানতে চাইবো যে যে সার্ভেটা আমরা করেছিলাম, প্রত্যেকেই চাইছে ক্যাপিটাল পানিশমেন্ট, সবাই চাইছেন যে চূড়ান্ত শাস্তি হোক, আপনার কি বক্তব্য? সাধারণ মানুষের মতো আমরাও কিন্তু তাই চাই, আমরা সাধারণ মানুষের বাইরে নই। কিন্তু নিশ্চয়ই প্রশাসনিক দায়িত্বে তো রয়েছেন, এবং আমাদের যিনি প্রশাসক, মুখ্য প্রশাসক নিজে কিন্তু জাস্টিসের, যেটা জুনিয়র ডাক্তার এবং আমাদের যে ডিমান্ড, দুটোরই কিন্তু এক, যে ন্যায় বিচার হোক এবং দোষী যিনি তার চরম শাস্তি হোক। সেই মর্মে মুখ্যমন্ত্রী তিনি নিজে যখন 9 অগস্টে ঘটনাটা হয়, তারপরে আপনারা সবটাই বলেছেন যে তিনি তৎক্ষণিক কমিশনের সঙ্গে কথা বলা, মা বাবার সঙ্গে কথা বললেন, তাড়াতাড়ি বিচার হোক, তাড়াতাড়ি ইনভেস্টিগেশনটা হোক। কলকাতা পুলিশ, এবং তিনি বেঁধেও দিয়েছিলেন যে রোববার অবধি যদি না হয়, তখন তিনি সোমবার কি মঙ্গলবার গিয়েছিলেন, যে এই রোববার অবধি যদি না হয় তাহলে আমরা সিবিআইকে, তিনি নিজে বললেন যে আমি সিবিআইকে দেব। আপনারাও দেখাচ্ছেন আপনার এভিতে ফাস্ট ট্র্যাক কোর্টের কথা, দিদি তখনও বলেছেন। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বলল সিবিআই দেখবে। দিদি কিন্তু তার প্রশাসক হিসেবে তিনি কিন্তু আবারও, আমরাও যোগদান করেছিলাম সেই র্যালিতে, আমরা ছিলাম, যেখানে আমরাও ব্যথিত, শোকাহত, মর্মাহত, এবং আমরাও চাই যে এই রকম নিন্দনীয় ঘটনা, এই যে ঘটনা হয়েছে তার পিছনে দোষী কে আছে, নিশ্চয়ই তার চরম শাস্তি হোক। এই ডিমান্ডটা আমাদেরও রয়েছে এবং রয়েছে, আমরা কেউ এর বাইরে নই। আমরা এটাও বলতে পারি যে যে কোনো রাজ্য সরকারের আপনি তার ভূমিকা কিংবা তার ভাবনা চিন্তা, সেটা কিছু কিছু ঘটনার মধ্যে দিয়ে বহিঃপ্রকাশ পায়। আপনি দেখুন এই রাজ্যেই কিন্তু পুলিশে আপনি কি দেখলেন, 2টি কেস হয়েছে, পক্সো কেস, যেখানে 62 দিনের মধ্যে একটা কুলতলিটা, আর 61 দিনের মধ্যে ফারাক্কাতে যে কেস হয়েছিল, শাস্তি মানে একবারই মৃত্যুদণ্ড ঘোষণা, চার্জশিট পুলিশ করে দিয়েছে 25 দিনের মধ্যে, আরেকটিতে 24 দিনের মধ্যে। এই দুটো ঘটনাটাও আমরা দেখছি। অর্থাৎ সরকারের যে একটা আপনি কি ভাবনা কি, সুতরাং সেইখানে জায়গা আপনি দেখুন, দিদি কিন্তু তার কাজ করে গেছেন। যে অপরাজিতা বিল সত্যজিৎ বাবু বললেন, ঠিক সেপ্টেম্বর মাসে একটা প্রশাসনিক দফতর, বলবো না, প্রশাসনিক একটা প্রশাসন, তার কি ভাবনা চিন্তা, সে চায় যে যাবজ্জীবন হোক, যেখানে খামতিগুলো ছিল বিএনএসএস ছিল কিন্তু, এবং কিংবা লুপহোলস ছিল, লেখনি শেষে যাবজ্জীবন কিংবা মৃত্যুদণ্ড, এটা তো বলেছে, এটাও বলেছে। আমি কোনোটাতে বলছি না যে যে ঘটনাটা হয়ে গেছে তার কোনো ডিফেন্স আমরা কোনোদিনই নিইনি, কিন্তু আমরা দুঃখ প্রকাশ এটাতেও করেছি। আমরা যেমন দিদি বারংবার আলোচনাও করেছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে, আলোচনা ওইখানে, এবং যা সমাধান ওখান থেকে বেরোনো সেই অবধি ঠিক ছিল।
আজকে প্রণয় দা যে কথাগুলো বলছে এগুলো কি গ্রহণযোগ্য? এটা বলা উচিত নয়। মুখ্যমন্ত্রী বলতে পারবেন কে দোষী ছিল, তিনি আড়াল দিচ্ছেন। এইগুলো শোনার জন্য আমরা বসে নেই। না, না, আমি এখানে প্রথম শুনুন, দিদি, আমি আড়াল শেষ দিচ্ছেন করে দিই। বলিনি। না না, আপনি বলছেন CCTV তিনি ফুটেজ, সেটা জানেন। 90 ঘন্টার না, না, CCTV ফুটেজ CCTV ফুটেজ CBI এখন দেখছে, মুখ্যমন্ত্রী এখন নিয়েছেন। পাচ্ছে। CBI এর কাছে আছে, CBI এর উপরে ভরসা রাখুন। না, না, তো আপনারা মুখ্যমন্ত্রীর কখনো কাছেও তো CBI কে ছিল। পছন্দ করবেন না, 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 কখনো পছন্দ CBI করবেন এর না। কাছে যাওয়ার না, আগে তো এইভাবে হয় না। মুখ্যমন্ত্রীর কাছে কলকাতা ছিল। পুলিশ তো পুলিশ সমস্ত মন্ত্রী তো হ্যান্ড তিনি ওভার সেই করেছে, সেই CBI এর সেই তো কাছে সব দেখতে তথ্য পেয়েছেন আছে। তিনি। আরে একটা কোন উনি বলতে কোন পারেন। রাজ্যে এই অপরাধ, এরকম অপরাধ কেন, আচ্ছা, যে কোনো অপরাধ আচ্ছা, দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের রেখেছে, CBI প্রথম চার্জশিট দিনে দিয়েছে, CBI NOC কেন দিচ্ছে না? আপনার সঙ্গে আমি স্টেট ঝগড়া করতে গভর্নমেন্ট চাই না। কলকাতা CBI পুলিশ তো প্রথম আপনি তো দিনে কি রাজ্যের মন্ত্রী। ইনভেস্টিগেশন করে? আপনি তো রাজ্যের আপনি এটা মন্ত্রী। বললেন কি করে? সন্দীপ ঘোষের আমরা কাছে আড়াল NOC দিয়েছি। কেন? আপনি রাজ্য যে সরকার দিচ্ছে না। অভিযোগ করছেন, এটা তো জনগণকে প্রণয় বলুন। দা, চয়নদা, আপনার- আমি অভিযোগ করছি না, আমি এখানে জানতে পলিটিক্স চাচ্ছি। আনবেন না। আমি জানতে এরকম চাচ্ছি। ঘটনা, এই মৃত্যুতে সন্দীপ ঘোষের রাজনীতি against কোনো এ জায়গা চার্জশিট থাকে দিয়েছে। না। শশীদি স্টেট গভর্নমেন্ট কেন এক NOC মিনিট, দিচ্ছে না? প্রণয় একজন মন্ত্রী এক মিনিট, হিসেবে বলুন। প্রণয় এক মিনিট। শশীদি কলকাতা পুলিশ রাজ্য সরকারের আন্ডারে, সিবিআই কেন্দ্র সরকারের আন্ডারে। আপনাদের দুজনেরই তো দুটি জায়গায় সরকার চলছে, আপনারা দুটি জায়গাতেই রয়েছে। কলকাতা পুলিশ রাজ্যের আন্ডারে, সিবিআই কেন্দ্রের আন্ডারে। যাই হোক, চয়নদা, একটা মহল থেকে বলা হচ্ছে যে সঞ্জয় রায়কে বলির পাঁঠা করা হচ্ছে, আপনারাও কি তাই মনে করেন? দেখুন, যেহেতু আমি পার্টির মুখপাত্র হিসেবে এসেছি ঠিকই, কিন্তু বিচার ব্যবস্থার উপর আস্থা প্রকাশ করে তারপর তো আমাকে কথা বলতে হবে। একদম। তো আমি অবজারভেশনে আছি। আমি অনির্বাণের মতো আইনের ছাত্র নই, কিন্তু বিচার ব্যবস্থার উপর তো একটু নজর থাকতেই হবে। কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি অনিকেতদের বারবারই যখন দেখা হয়েছে বলেছি, আমার পরিবারে দুজন চিকিৎসক আছেন, তারা আমার পরবর্তী প্রজন্ম। আমি তাদের অভিভাবক হিসেবে উদ্বেগ প্রকাশ করছি যে কর্তব্যরত অবস্থায় সরকারি হাসপাতাল প্রেমিসেসে একজন চিকিৎসকের এরকম নৃশংস হত্যা, সেটা তো এটা সবাই কার্যত নিন্দা করছে। নজিরবিহীন। এবং আমি বিস্ময় প্রকাশ করছি এই কারণে যে 54 জন, আপনি বললেন 51 জন বা 52 জন, 51 জন। আমার কাছে হিসেব হচ্ছে 54 জন। আমি জানি না কতটা ঠিক কিনা। 54 জনের সাক্ষাৎ বা সাক্ষ্য নেওয়া হয়েছে, কিন্তু মায়ের সাক্ষ্য নেওয়া হয়নি। এবং আজকে সবচেয়ে বেশি আপত্তি প্রকাশ করেছেন এই রায় নিয়ে তিনি অভিভাবকরা, অর্থাৎ অভয়ার অভিভাবকরাই সবচেয়ে বেশি উদ্বেগ না, প্রকাশ রায় করেছেন। এখনো আসেনি। রায় আসেনি। রায় যেটা পরিণতির দিকে যাচ্ছে বলে আশঙ্কা করছেন। 40টা প্রশ্ন তারা মহামান্য আদালতকে দিয়েছেন। এই 40টা প্রশ্ন অসঙ্গতিপূর্ণ, এটা এখনো কেউ বলেনি। এবং যেটা আমি খুব স্পষ্টভাবে জানাতে চাইছি যে প্রশ্নগুলো সিবিআই হাওয়ায় ছড়িয়ে দিয়েছিল বা সর্বোচ্চ আদালত অব্দি পৌঁছে দিয়েছিল, যেসব প্রশ্ন তদন্ত চলাকালীন এইগুলো উঠছে ওগুলো উঠছে, যে প্রতিক্রিয়াতে সর্বোচ্চ আদালতের বিচারপতিরাও বলেছেন যে তাদের কর্মজীবনে নাকি এই ধরনের ঘটনা তারা দেখেননি, সেই রিফ্লেকশন আমাদের চার্জশিটে নেই। এই অদ্ভুত ব্যাপারগুলো আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আমরা যেটা অনির্বাণ বললেন, অনির্বাণের অভিজ্ঞতা অনেক বেশি সিবিআইকে নিয়ে, আমরা খুব বেশি আশাবাদী হতে পারছি না সিবিআই এর ভূমিকায়। কিন্তু তদন্তটা সঠিকভাবে এগিয়েও, দোষী ধরা পড়ুক আমরা চাইছি। এবং যেদিকে বিচার যাচ্ছে আমরা কিন্তু রাস্তায় আছি, বিচার আমাদের আদায় করে নিতে হবে, এই ব্যাপারটা আমরা অনেকের সঙ্গে আছি। সুমন, একটা তো যে কোনো ঘটনা ঘটলে তার একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট থাকে, কেউ চাক আর না চাক, এটা বাস্তব, এটাকে কোনোদিন অস্বীকার করা যায় না। পুলিশ সঞ্জয়কে গ্রেপ্তার করলো, সিবিআইও মোটামুটি প্রথম যে ইয়েতে যেটা আমরা বুঝতে পারছি, সঞ্জয়কে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করেছে। শাস্তি কি হবে না হবে সেটা আদালতের ব্যাপার, ফাঁসি হবে কি যাবজ্জীবন হবে কি মুক্ত হবে সে তো তার জানে। এর রাজনৈতিক তাৎপর্য কি? হ্যাঁ, দেখ, বিষয়টা, ঘটনার দুটো আসপেক্ট আছে। একটা হচ্ছে যে ঘটনা ঘটেছে তাতে আমরা সবাই নিন্দা করছি এবং সবাই শাস্তি চাই, কিন্তু এই যে পলিটিক্যাল ফল আউট নিয়ে যে আলোচনাটা হচ্ছে, সেখানে যদি সিবিআই ঠিক মতো তদন্ত করছে না বা আদালতে ঠিকভাবে বিচার হবে কিনা সে নিয়ে যদি চয়নবাবুদের প্রশ্ন থাকে, তাহলে খুব চিন্তার বিষয় এই কারণে আমার মনে হয় অনিকেত মাহাতো প্রথমেই যেটা বলেছেন যে এটা সুপ্রিম কোর্ট মনিটরড একটা তদন্ত, অর্থাৎ তদন্ত যা হবে সেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই যাবে। ফলে যদি সিবিআই তদন্তে আস্থা না থাকে তাহলে কোন এজেন্সির কাছে আপনি যাবেন? আপনার কাছে তো এর চাইতে বড় কোনো এজেন্সি নেই। আমি জানি না, আমার চয়নবাবু আর প্রণয় দা আজকে পাশাপাশি বসেছেন, চয়নবাবুদের যদি অন্য কোনো বিদেশি এজেন্সির ভারতবর্ষের সংবিধানের মধ্যে তো করতে হবে, তো ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সর্বোচ্চ আদালতেই হচ্ছে,
মানে প্রণয়বাবুরা ঠিক বলেছেন যে রাজ্য পুলিশের ব্যাপারে মুখ্যমন্ত্রীর দায়িত্ব, ঠিক সেমনি সিবিআই তো প্রধানমন্ত্রীকে রিপোর্ট করে, মানে প্রধানমন্ত্রীর আন্ডারে ডিপার্টমেন্ট অফ পার্সোনালকে রিপোর্ট করে। এক সেকেন্ড দেখুন, আমরা অনেক জিনিস বলতে পারি যেটা আবেগের, কিন্তু ভারতবর্ষের সংবিধান এবং তদন্তের জন্য এর চাইতে বেটার কোনো উপায় আমার জানা নেই। আবার আমি বলছি, একটা হচ্ছে যে আমি জাস্টিস চাই কিনা, অবশ্যই চাই। আমারও একটি কন্যা আছে, সেও ডাক্তারির ইনস্টিটিউটে পড়ে, তারও এরকম হলে আমার খারাপ লাগতো। কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি সিবিআই বা সুপ্রিম কোর্টকে যখন চ্যালেঞ্জ করছি তখন আমার কাছে অল্টারনেটিভটাকে, আমি সেই অল্টারনেটিভটা জানি না। সিবিআই এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলছে, এমন নয় যে কোনো নিচের কোনো অন্য বিচারপতি দেখছেন। আপনি তো তাহলে সর্বোচ্চ বেঞ্চ, ভারতবর্ষের প্রধান বিচারপতিকে চ্যালেঞ্জ করছেন। না সুমন্ত, আমি খালি একটা অ্যাড করছি, এই কেসটাতে আপনি নিশ্চয়ই জানেন সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যে মুখবন্ধ খামের রিপোর্ট কেবলমাত্র সুপ্রিম কোর্টকেই দিতে হবে, হ্যাঁ, একদম। এখানে অন্য কারোর প্রধান বিচারপতিকে দিতে হবে। একদম। অতএব এই কেসে তদন্তে কি গিয়েছে অন্য কারোর পক্ষে একদম, জানা সম্ভব একদম। না। যে প্রশ্নটা সুমন তুলে দিল, যে আমাকে তো কোথাও একটা গিয়ে ভরসা রাখতে হবে কারোর উপরে। সিবিআই দেশের সর্বোচ্চ সংস্থা এবং সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বেঞ্চে যাচ্ছে জিনিসটা, তো তারপরে আমরা আমাদের তো কোথাও জায়গাটা বিশ্বাস করতে হবে যে না, হয় সঞ্জয় রায়, না সঞ্জয় রায়ের সাথে আরো 5 জন। তদন্ত রিপোর্ট কি হয়েছে, কোর্ট এবং লোয়ার কোর্ট থেকেই রায়টা তৈরি হয়, অনেক মানে যেটা মানে লোয়ার কোর্টের, তাই তো? হ্যাঁ, লোয়ার কোর্ট থেকে রায়টা তৈরি হয়। 8 জানুয়ারি যারাই আসুক সে নিয়ে নিশ্চয়ই সঞ্জয় রায়ের পরিবার তার উচ্চতর আদালতে যাবে। এটা তো মামলা চলতে, লোয়ার কোর্টই আসল। হ্যাঁ, একদম। তাই তো। সেক্ষেত্রে আপনাদের কি মনে হয়? না, যে কথা আলোচনা খুব সুন্দর হচ্ছিল, যে কথা বলার সেটা হচ্ছে এটাই যে আমরা যদি এই তদন্তের ঘটনা প্রবাহকে আমরা দেখি এবং যে জায়গাগুলো একটু স্কিপ হয়ে গেল বলে মনে হলো, সেটা হচ্ছে এটাই যে কলকাতা পুলিশ 10ই আগস্ট সঞ্জয় রায়কে অ্যারেস্ট করে, আমি যদি খুব ভুল না বলে থাকি। আমরা দেখলাম এখনো অবধি যে 5ই জানুয়ারি ঠিক আমরা সেই জায়গাতেই আটকে আছি। ঠিক আছে, ইটস ওকে, হতেই পারে হয়তো সঞ্জয় রায় একজনই অভিযুক্ত, কিন্তু বিজ্ঞানকে আমরা যদি মানি তাহলে সিএসএফএল এর যে ডিএনএ প্রোফাইল যদি দেখেন, আপনি যদি আমার সাথে 5 মিনিট বসেন, একজন চিকিৎসক হিসেবে ম্যাডাম যদি আমার সাথে 5 মিনিট বসেন, যে একজন ডিএনএ বিশেষজ্ঞকে নিয়ে আপনি যদি 5 মিনিট বসেন, তাহলে জলের মতন পরিষ্কার যে এখানে এক্সট্রা ডিএনএ এর প্রেজেন্স আছে, মাল্টিপল আপনি ডিএনএ। যেটা বুঝতে পারছেন ডাক্তার হিসেবে, আমি আসছি। তাহলে সেশন কোর্ট যা রায় দেবে সেটাই আমাকে মানতে হবে এরকম তো নয়। আমি একজন আন্দোলনকারী বলুন, একজন আমার সহপাঠিনী চিকিৎসক হিসেবে সহপাঠিনী আমার যার উপর রেপ এন্ড মার্ডার ঘটেছে, এইরকম একটা ঘটনা ঘটছে, আর আমি দেখতে পাচ্ছি সায়েন্টিফিক এভিডেন্সের উপর বেস করে যে এই ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়। যা শুধু আমি বলছি এটা তো নয় যে না অনিকেত তুমি একটা হাওয়ায় কথা বলছো, এরকম তো নয়। সিএসএফএল এর ফরেনসিক বিশেষজ্ঞদের টিমে কথা বলছে। তাহলে কলকাতা পুলিশ যে চোখ দিয়ে দেখছিল, সিবিআই মোরললেস সেম চোখ দিয়ে দেখছে। সিবিআই তার চোখ দিয়ে দেখুক, তার নিরপেক্ষতার জায়গা থেকে দেখুক। আপনি যদি দেখেন সিসিটিভি ফুটেজের যে সাম্প্রতিক রিপোর্ট বেরিয়েছে, 1 মিনিট বিশ্বদা, খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো বলা প্রয়োজন। সেটা হচ্ছে এটাই যে রাত 2টো থেকে 6টা অবধি তারা একটা অ্যানালাইজ করেছে। সেখানে ওই সেমিনার রুমের করিডোর দিয়ে যারা যাতায়াত করেছে তাদের ডেসক্রিপশন দেওয়া আছে। আইডেন্টিফাই করার প্রশ্নে তারা সঞ্জয় রায় ছাড়া আর কাউকেই খুঁজে পাচ্ছেন। ওখানে যারা আইডেন্টিফাই ডেসক্রিপশন দিচ্ছেন তাকে স্টেথো গলায় দেখতে পাচ্ছে, সিস্টারদের ড্রেসের কথা বলা আছে। তাহলে এইগুলো তো আমাদের সাথে ঘন্টার পর ঘন্টা সিবিআই বসেছে, আলোচনা করেছে, আমাদের কাছে জানতে চেয়েছে, আমরা রিটেন স্টেটমেন্ট দিয়েছি। তাহলে সেই জায়গাগুলো তো রাখলে 54 জন উইটনেসটা কারা? তাহলে যারা 54 জন, এই তো ম্যাডাম প্রশ্নটা একদম, আপনি যদি দেখেন তার প্রাইমারি চার্জশিটে সেখানে 54 জনের পরিষ্কার আর স্টেটমেন্ট দাখিল করা আছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে সিসিটিভি ফুটেজে আপনি যদি ওই এলাকায় যে এক্সট্রা যার প্রেজেন্স আছে সেইটা আপনি আইডেন্টিফাই করবেন না কেন? যেটা আইডেন্টিফাই করা যায়, ধরুন এই করিডোরে একটা সেমিনার আছে, এই আমি কারা যাতায়াত করছে, আমি অনির্বাণের কাছে আসছি। আইডেন্টিফিকেশন প্রসেসটাকে বলে গেট প্যাটার্ন আইডেন্টিফিকেশন। এই গেট প্যাটার্ন মানে হচ্ছে যে সিসিটিভিতে কেউ কোনো মোশন, তার মোশনকে দেখে অন্য একটা বস্তুর সাথে তার ম্যাচ করানো সেই মোশনটাকে, এবং আলটিমেটলি সেই মোশন দেখে ধরে নেওয়া যে এই দুটো ব্যক্তি একই ব্যক্তি। ঠিক তো? এবার এইটার জন্য যেটা লাগে
সেটা হচ্ছে যে মোশনটা আমরা অ্যারেস্ট করেছি সিসিটিভিতে সেটা যেমন লাগে তার সাথে যার সাথে মেলাবো তাকেও লাগে। এক্স্যাক্টলি। অর্থাৎ তাকে আমাকে ওই যে গণ্ডিটা উনি যেটা বলছিলেন ডক্টর অনিকেত, যে এই যে মেলানোর প্রক্রিয়াটা হয়নি, অর্থাৎ মেলানোর মধ্যে কিন্তু হয়তো যদি ওনাদেরকে দেখা যায় তাহলে ওনাদেরকেও মেলানো। অনিকেত যেটা বললো, তদন্তর পার্টটা সিবিআই করছে, আমরা তদন্তকারী নয়, অনিকেত নয়, আপনিও নয়, আমিও নয়, কেউ নয়। একদম। তাহলে অনিকেত ডাক্তার হিসেবে যেটা বলছে আমি ডাক্তার হিসেবে এটা মনে করছি, তাহলে এটা কি আর কেউ মনে করছে না? আপনি তো লয়ার। আমার খুব এটা শুনে এটা আমি জানতাম না, এই তথ্যটা জানতাম না। এটা আমার শুনে খুব খারাপ লাগছে যে প্রচুর জায়গা হয়তো আনটাচড রয়ে গেছে। এইটা সিবিআই কাছ থেকে এক্সপেক্টেড না। মানে আমিও কিন্তু আপনাদের মতন, ওনাদের মতন, সকলের মতন, আমি বা বাকিরা যারা সিবিআই বলছিলেন, আমি তাদের মতন মনে করি যে সিবিআই হচ্ছে সুপ্রিম এজেন্সি অফ ইন্ডিয়া, এবং এটা মনে না করে কোনো উপায় নেই। যেটা দাদা বলছিলেন যে আমরা এরপরে কার কাছে যাব, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চ বা 3 জনের বেঞ্চ, তার এরপরে তার যাওয়ার জায়গা নেই। আমাকে এখানে ভরসা করতেই হবে। আমি আইনের ছাত্র হিসেবে আমি তো 100% বো ডাউন বিফোর দেম। তো এটা আমার নিয়ম, এবং আমার শুধু না, ভারতবর্ষের সব নাগরিকের এটাই কর্তব্য। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে যে আনটাচড এরিয়াগুলো, সেটা কেন টাচ না না, আমি সত্যজিৎ যে কথাটা অনিকেত বলছে, এটা তো আনটাচ কি করবে? এইটা তো প্রমাণ রয়েছে, সিএফএসএল এর কথা বলছে, সিএফএসএল এর প্রমাণ রয়েছে, কাগজে প্রমাণ আছে তো। তাহলে এই যে তদন্তকারী সংস্থা, এটা কি কখনো লুকোনো সম্ভব? না, এটা লুকোনো, বিষয়টা লুকোনো সম্ভব নয়। একটু যদি বলতে দেন আমাকে, সিএফএসএল রিপোর্টটা আমি খুব ভালো মতন পড়েছি। 6 জনের সিগনেচার করেছেন, এবং সেখানে প্রত্যেকটা হেড যারা রয়েছে, কেমিক্যাল এক্সামিনার, বায়োলজি, সবকিছু, এরা কিন্তু সবকিছু বলছে প্রবাবল একটা কথার উল্লেখ করেছে। অর্থাৎ এই জায়গাটা ওরা বলছে বারবার করে যে এটা পিও নয়, পিও মানে প্লেস অফ অকারেন্স, অর্থাৎ যেখানে ডেড বডিটা পাওয়া গেছিল সেই ডেড বডিটা এখানে, তার খুনটা এখানে হয়নি। এই কথাটা আনটাচড এরিয়া ভেবে এই কথাটা কিন্তু বলছে প্লেস অফ সিবিআই তদন্ত করছে, প্লেস অফ অকারেন্সে তার আগে একটা লাইন কিন্তু বলছে, সেটা বলছে প্রবাবল। কারণ ওরা পিও যদি ফিক্স না হয়, এটা আমাদের ভাষায় বলি, দাদা জানেন, প্লেস অফ অকারেন্স যদি ফিক্স না হয়, তাহলে কিন্তু সেই মামলার ভবিষ্যৎ সম্বন্ধে আমার খুব সন্দেহ। আমি এটা আরেকটা মানে আমি বলে দিচ্ছি আপনাকে, সন্দীপ এই যিনি অ্যারেস্ট হয়ে আছেন, সঞ্জয় রায়, তার যে বিচার প্রক্রিয়ায় কি রায় হবে এই নিয়ে এখন আমি সন্দিহান হয়ে গেলাম। আমাদের পিও ফিক্স না হলে খুব মুশকিল। একটু চার্জশিটের একটা কথা বলি। চার্জশিটে যেটা করা হয়, দেখুন আমরা তো প্রচুর কেসে চার্জশিট দিয়েছি। চার্জশিটের প্রথম হচ্ছে ডেট, টাইম, প্লেস, এটা আমাদের লাগবে। প্লেস মানে প্লেস অফ অকারেন্স। এখন ঘটনা হচ্ছে সিএফএসএল কিন্তু স্পেসিফিক করে বলছে যে এই জায়গাটা নাও হতে পারে, এই কথাটা সিএফএসএল এর প্রবাবল কথাটা দিয়েছে। আরেকটা কথা বলি, দেখুন আমরা সবাই চাই, ভারতবর্ষের জনগণ চায়, সবাই চাই, কিন্তু চাইতে গেলে তো হবে না। চাইতে গেলে তার এভিডেন্স গুলোকে কোর্টে প্রমাণ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যেই কোর্টে আপাত দৃষ্টিতে যেই প্রমাণ গ্রাহ্য, যেই প্রমাণগুলো করা হয়েছে, সেগুলোতে যে অতিরিক্ত দায়রা জাজ শিয়ালদা, উনি খুশি হয়েছেন এবং সন্তুষ্ট হয়েছেন, এবং তার জন্যই তো 18 তারিখে ওনার জাজমেন্টটা রায় দেবে। আমার একটা কথা বলার আছে, এই যে পিওটা ফিক্স হলো না, আপনি কিন্তু দেখবেন বিশ্বদা, যদি তোমার মনে থাকে সন্দেশখালীর ঘটনায় ওরা রোবট নামিয়ে দিয়েছিল, মনে আছে? যন্ত্রপাতির কিন্তু অভাব নেই। মানে আপনার পিও ফিক্স করার জন্য there are lot of instruments, scientific instruments has come now, মানে ওদের হাতে রয়েছে, তাহলে ফিক্স হলো না কেন? না, সায়েন্টিফিক এটা বলছি, ব্যাপারটা হচ্ছে এখানে যে সুপ্রিম সংস্থা, এখানে তারা কিন্তু সবকিছু ইউজ করেছেন। অর্থাৎ সিবিআই এর পক্ষ থেকে এই ইনভেস্টিগেশনটাকে ত্বরান্বিত করার জন্য এবং অ্যাকুরেসিতে আনার জন্য দিল্লি থেকে এক্সপার্ট টিম থেকে আরম্ভ করে যে কারেন্ট যে টেকনোলজি, সেইটুকু ইউজ করে তারপর এই সিএফএসএল রিপোর্টটা ওরা তৈরি করে। আর দাদা একটা লাইন বলি শুধু, দেখুন এই যেটা অনির্বাণ বললো, একটা কথা বলি যে 193-তে স্পেসিফিক করা আছে সেকশন 9 ক্লজে, সেটা ট্রায়ালের সময় কথাটা লেখা নেই। আপনাকে প্রেয়ার দিতে হবে কোর্টকে যে আমি আবার ফার্দার চার্জশিট, অলরেডি ওরা দিয়েছে সিবিআই, কিন্তু বলে এই কোর্টে তারা চার্জশিটের সময় সাথে সাথে এইসবের ক্ষেত্রে তো ফাস্ট ট্র্যাকের কথা বারবার বলা হয় যে যত দ্রুত বিচার। হ্যাঁ, এটা ফাস্ট ট্র্যাকই করেছে, এটা অ্যাডিশনাল যেটা জজ করেছে। উনি বলছেন যে সাপ্লিমেন্টারি চার্জশিটটা, যেটা সাপ্লিমেন্টারি চার্জশিটের ক্ষেত্রে সত্যজিৎ বাবু একদম রাইট। একদম রাইট। আমরা ভুলে যাচ্ছি যে ভদ্রলোক এখন ডিজি, রাজীব কুমারই আমেরিকান সেন্টারের তদন্তের দায়িত্বে ছিলেন, ইফ আই এম নট রং। ফলে উনি এটা জানেন যে কি কখন
মানে সাপ্লিমেন্টারি চার্জশিটটা দিতে হয়, সাপ্লিমেন্টারি চার্জশিটের এরকম নিয়ম নেই যে প্রথমেই দিতে হবে, প্রথমেই দিতে হবে, তুমি যে কোনো সময় দিতে পারো। কিন্তু প্রথমে না, prayer দিতে হবে। কিন্তু ট্রায়ালের মধ্যে দিতে কোর্টে হবে। না, আমি আজ অব্দি দেখিনি ট্রায়ালের শেষ হয়ে গেছে না, লেখা আছে। তারপরে কিন্তু আবার ট্রায়াল কথাটা লেখা নেই, লেখা আছে permission দিতে হবে, পারমিশন বিষয়টা দিতে আমার হবে, একটা- কোর্টের থেকে পারমিশন নিতে হবে। হ্যাঁ মানে যে জিনিসটা এখন দাঁড়ালো যে পিওটা ওই জায়গায় কিনা সেটা নিয়ে একটা কোশ্চেন মার্ক চলে এসছে, যেটা বলছেন অ্যাকর্ডিং উনি। টু সিবিআই তদন্তে। না, সিবিআই তদন্ত, সিবিআই তদন্ত না, ওনাদের ওনাদের CBI বক্তব্য, FS, ওনাদের ওনাদের বক্তব্য। সিবিআই প্লেস অফ অকারেন্স, আচ্ছা, এবার সিবিআই প্লেস অফ ঠিক অকারেন্স আছে, ওটাই বলেছে। এবার ওনাদের বক্তব্য অনুযায়ী রিপোর্ট দেখে বলুন। ওনারা আরজি করের ডক্টর, যে ঘটনাটা ঘটেছে একটা সরকারি প্রতিষ্ঠানে ঘটেছে, এবং প্রথম যারা ইনভেস্টিগেশন করেছে, প্রথম যারা বডি দেখেছে তারা পুলিশ দেখেছে এবং জুনিয়র ডাক্তাররা দেখেছে। তো এইখানে যে প্রসঙ্গটা আসছে, একটা হচ্ছে সিবিআই কেন করেনি না করেনি, আমার মনে হয় আদালতে এটা নিয়ে ক্রস ভেরিফিকেশন, ক্রস চেকিং যারা উকিল আছেন তারা করতেই পারেন, কিন্তু একটা যেখানে আমরা যখন বলছি যে আমরা সবাই ফাঁসি চাই এবং সবাই ন্যায় বিচার চাই, এই ন্যায় বিচারের জায়গায় সবচেয়ে বড় যে কোশ্চেনটা থাকছে, যে জায়গাটায় বডি পাওয়া গেছে আদৌ সেটা সেই জায়গাতে মার্ডার হয়েছে কিনা। তো এখানে সুচিতা আমার উপর রেগে গেলেন, কিন্তু এটা রাগার নেই, এটা তো স্টেট গভর্নমেন্ট, যারা পুলিশ যেখান থেকে পেয়েছে, এটা তো তো সরকারি সরকারি জায়গা, কাজ নয়, এটা এটা তো তো রাস্তার ফুটপাত না। না প্রণয় কেউ বাবু, আপনি দেখেনি, কেউ উত্তরটা দেখেনি দিল্লি এমন নাই। থেকে নিয়ে আসুন, না, তাহলে দিল্লি না। উত্তরটা দিল্লি থেকে নিয়ে আরে আসুন। এটা তো তাহলে ফুটপাতে প্রশ্ন পাওয়া করছেন যায়নি, কেন? এটা গঙ্গাতে CBI পাওয়া যায়নি, সম্পূর্ণ এটা তো করলো, সরকারি জায়গায় অসম্পূর্ণ পাওয়া থেকে গেছে। গেল, তাহলে সরকারি বিফল হলো, জায়গায় যদি সফল একটা হলো, বডি পাওয়া মানুষ যায়, বলবে না। পুলিশ প্রথম ভেরিফিকেশন করে, পুলিশ প্রথমে আপনি চিন্তা করে, দিল্লি থেকে উত্তরটা নিয়ে আসুন। কোশ্চেন থাকবে না, কেন? না, আপনি দিল্লি সেই থেকে এক উত্তর জায়গাতেই নিয়ে আসছে, প্রণয়দা, মুখ্যমন্ত্রীর কাছে উত্তর আছে, প্রণয়দা, রাজ্য এক জায়গাতেই বলা আছে, যাবে। মুখ্যমন্ত্রীর প্রণয়দা, কাছে রাজ্য উত্তর আছে। পুলিশ তদন্ত করেছে 5 দিন, সিবিআই তদন্ত করেছে 5 মাস। না না, প্রথম বডিটা তো রাজ্য পুলিশ দেখেছে, প্রথমেই তার প্রথম তিনি বডি defend তো করছে, রাজ্য পুলিশ প্রশ্নটা দেখেছে। অনেকের ক্ষেত্রে প্রশ্নটা আমি কি বলতে সরকারি পারি? জায়গা তো তাহলে সেটা। উনি বলার চেষ্টা করছে প্রথম দিনই আমাদের হাতে কেন দেননি তদন্ত যে কথাটা করার জন্য? বলার, যেটা মনে হচ্ছে প্রথম দিন যেন তদন্ত মানে পায় CBI, কলকাতা- তাহলে এই এতগুলো আলোচনাটা কেসে শুনে করছে কি করে? যে আলোচনাটা শুনে যেটা মনে হচ্ছে যে এইরকম হচ্ছে যে সিবিআই কত খারাপ করতে পেরেছে, কলকাতা পুলিশ কত ভালো করতে পারতো, বা কলকাতা পুলিশ কত খারাপ করেছে, সিবিআই কত ভালো করেছে। ব্যাপারটা এরকম নয়। আমরা যদি দেখি তাহলে কি দেখলাম যে ওই দিন যে ঘটনাটা ঘটেছে সকাল 10টায় ওখানে টালা থানার পুলিশ থেকে শুরু করে সমস্ত কর্তা ব্যক্তিরা উপস্থিত আছে। একটা ইনস্টিটিউশনের প্রিন্সিপাল তিনি এফআইআর করতে ভুলে যান। টালা থানার পুলিশ ইনস্টিটিউশনের এফআইআর না করার পরেও সুমোটো নিয়ে এফআইআর করতে ভুলে যান। তার তো প্রভিশন আছে। না না না, যেটা আমি বলতে দিই, তাহলে এই তারপর কেন যখন করেছিল? এফআইআর হচ্ছে আমি এখানে তখন বলবার হচ্ছে আছে। 24 ঘন্টা 48 ঘন্টা পর কেন হবে? এত উদাসীনতার জায়গা কেন? আপনি যে এভিডেন্স প্রাইমারি চার্জশিটে যে এভিডেন্স ডিস্ট্রাকশন হাসাবের ইনভেস্টিগেশন হাসাবের কথা বলছে, কে করলো? যারা অভিযুক্ত যদি দেখেন সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি, আপনি একজন সাংবাদিক হিসেবে মনে করেন একজন ওসি তার আর কোনো জায়গা থেকে কোনো অর্ডার এলো না, কোনো কিছু এলো না, তার মনে হলো চলো যে যাই আমি ইনভেস্টিগেশনটাকে হাসাব করি বা ইনভেস্টিগেশন এক্সট্রাকশন করি? না, আমরা যদি এইভাবে বিশ্বাস আচ্ছা, করতে বলেন, আচ্ছা, বাংলার সত্যিটা, নবজাগরণের আচ্ছা। চেতনায় কথা বিশ্বাস আমি করতে আমি কখনোই একদম বলেন না। একমত। তার কারণ এই যেটা সত্যজিৎদা বললেন, আমি শুনতে সেটাকেই মান্যতা দিচ্ছি এই কারণে যে একটা খুন এবং দর্শনের একটা মামলা চালু হয়েছে, সেটার রায় হবে 18 তারিখ। তারপরও প্রভিশন থাকছে যে সাক্ষ্য প্রমাণ লোপাট বা অন্যান্য ক্ষেত্রে, তাই তো? সব পক্ষের উকিলও আছেন, Petition করতে হবে। সব পক্ষের উকিলও আছেন, সব পক্ষ দিয়েছে। থেকে যা অবজেকশন দেওয়া আছে তারাও সেটা দেবেন, Exactly. ফার্দার দাবিও দেবেন, আরো ফার্দার যাওয়া যায়। এটা তো এবং শেষ CBI দেখতে হবে। রিটিং জানিয়েছে আমরা একদম, একদম। supplementary কারণ আজকে justice দেবো। একদিনেই হ্যাঁ চন্দা, ম্যাডাম, ওটা এখানটা already বলবার permission এক মিনিট, এক মিনিট, এক মিনিট। বলবার আছে, এবং দুটো এটার জিনিস বলবার পারমিশন আছে। দেয়া আছে। কোর্ট অনেকের কথাবার্তার এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস বেরিয়ে এলো যে প্রশ্নগুলো উঠতে পারতো। আমি 40টা প্রশ্নই আমার কাছে সঙ্গে রয়েছে, 40টা প্রশ্নই আমার সঙ্গে আছে, অভিভাবকের 40টা প্রশ্ন আমার সঙ্গে আছে। আমি এখানে তুলে আমি সময় নিতে চাইছি না, কিন্তু আমি 3টে প্রশ্ন দেখতে চাই যে অনিকেতের কথা ভেতর থেকে উঠে এসছে। আর হচ্ছে যে 14 ঘন্টা পরে এফআইআর হয়েছে। এফআইআরটা করেছেন কারা? অভিভাবকরা, পুলিশ নয়, পুলিশ নয়, এমনকি ইনস্টিটিউশনের অভিভাবক নয়। সিএফএসএল এ যা যা প্রশ্নগুলো উঠে এসছে, একাধিক ডিএনএর উপস্থিতির কথা যেমন লেখা নেই, প্রায় 68 জনের মুভমেন্টের কথা ওই সিসিটিভিতে আছে। সিবিআই কেন এটা করলো বলে মনে হয়? এইটা দেখুন খুব পরিষ্কার। আমি বললে আবার এখানটায় রাজনৈতিক ঝগড়া লেগে যাবে। আমি এইরকম শোকাবহ পরিস্থিতি আমি সেটা চাইছি না, কিন্তু খুব স্বাভাবিক। আপনি কি বুঝতে পারছেন যে আড়ালের ব্যাপারটা আমরা দুটো পক্ষ থেকেই দেখতে পাচ্ছি? শিয়ালদা কোর্ট হিয়ারিং করছে, 54 জন উইটনেসের সাক্ষ্য রয়েছেন। কেউ যদি বাদ পড়ে থাকে নিশ্চয়ই একটা জায়গা ছিল বলার জন্য যে আমিও কিছু বলতে চাই। আমরা তো এই উত্তরগুলো দিতে পারবো না, এগুলো তো শিয়ালদা কোর্টে হিয়ারিং হচ্ছে। আপনারা কার উপর ভরসা রাখবেন ঠিক বোঝা যাচ্ছে না। মানে আমার মতো বললে পরে আমি তার উপর ভরসা রাখবো, আর আমি যেরকম ভাবছিলাম তার মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বললে আমি খুশি। সুমন, যেটা
ওনারা বলছে, অভিযোগ করছেন যে সেটিং, যা দিল্লি এবং কলকাতার সেটিং, কিন্তু কোথাও তো তোর কথার উপর ভিত্তি করে যদি বলি, কোথাও তো আমাদের একটা বিশ্বাস করতে হবে। না, আমি বিশ্বাসের আগে আমার জরুরি প্রশ্ন আছে। দেখুন, আমরা এখানে 8 জন বসে আছি, আমাদের 8 জনের সবাই আমরা ধরছি আমরা প্রচন্ড বুদ্ধিমান, সবসময় আমি মনে করি, আমি অবশ্য মনে করি না, সকালে মনে করি গাধা। প্রণয় দাদের সাথে শশীদিদের সেটিং হয়ে গেছে, সিপিএম বুঝতে পেরে গেছে। তো সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি, তিনি ওই 40টা প্রশ্ন ধরবেন না? সিবিআই এর ওই অফিসারটি, মানে আমি সত্যজিৎ তাকে পূর্ণ সম্মান দিয়ে বলছি যে সিবিআই ওই অফিসারটা এতই মূর্খ অথবা পাগল, চাকরি জীবন তো যে না হয় ধরে নেওয়া গেল প্রণয় দার আরো 10 বছর ক্ষমতায় আছে, তো তারপরে সে তার জন্য এরকম একটা রেখে দেবে জীবনে ফাইলে? আপনি তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ফেস করছেন, আপনি তো আমাকে ফেস করছেন না। অনিকেতের যা যা প্রশ্ন, চয়নবাবুর যা যা প্রশ্ন, সেই সবকটার জবাব তো যদি কি বলে প্রণয়বাবু আর শশীদিদের মধ্যে দুর্ধর্ষ বোঝাপড়া হয়ে যায়, তাহলেও সুপ্রিম কোর্টের ওই 3 জন বেঞ্চেরকে তো 40টা প্রশ্নের উত্তর দিতে হবে। অনির্বাণ, আমি আইনের দিক থেকে আমি আসছি, আইনের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে লোয়ার কোর্টের রায়, কারণ পুরো ভিত্তা আসল ট্রায়াল কোর্টই ভিত্তা তৈরি করে। তাই তো এই রায়টা কি মনে হয় যে এই টোটাল জিনিসটা যা দাঁড়িয়ে আছে, যে জায়গায় দাঁড়িয়ে আছে, বিষয়টা আমার খুব ইন্টারেস্টিং লাগছে, কারণ আমি ওই আবার আইনের ছাত্র, যেহেতু এটা আমার সাবজেক্ট, তাই জন্য আরো ইন্টারেস্টিং লাগছে। সেটা হচ্ছে যে বেশ কিছু তথ্য এখন উঠে এলো, আমি তো চার্জশিটটা ভালো করে পড়িনি, ওনারা বলছেন, তার থেকে বেশ বোঝা গেল যে বেশ কিছু জিনিস হয়তো এখনো আনটাচড রয়েছে। তো সেইটা প্রমাণে মানে আমাদেরকে মানতে হবে, জানতে হবে, আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে ভারতবর্ষের আইনের পদ্ধতি হচ্ছে প্রসিকিউশন হ্যাজ টু প্রুভ বিয়ন্ড অল রিজনেবল ডাউট। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, রিজনেবল ডাউট। তো একটা ম্যান অফ অর্ডিনারি প্রুডেন্স যেগুলো নিয়ে ডাউট করতে পারেন, লাইক ডক্টর অনিকেত, যেমন ওনারা ডাউট করছেন, এই ডাউটের ঊর্ধ্বে উঠতে হবে কিন্তু প্রসিকিউশনকে। অর্থাৎ যে ডাউটগুলো আসছে, সেই ডাউটগুলো যদি আসামি পক্ষর তরফ থেকে এটা একটা সুযোগ হিসেবে ব্যবহৃত হয়, তাহলে কিন্তু এটা বেনিফিট অফ ডাউট গোজ টু দ্য অ্যাকিউজড। এটাই কিন্তু আইন। সম্ভব যে মামলাটা এত বড় হয়ে গেছে, যেটা গোটা দেশ আলোড়িত হয়েছে, এত বড় একটা ঘটনা হয়েছে, যেখানে ছোটখাটো, আমি ধরে নিলাম যে অনিকেতদের বক্তব্য সঠিক, আমি ধরে নিলাম সত্যজিৎ দা বলছেন কোথাও আছে, কিন্তু এই রকম একটা মামলার ক্ষেত্রে হয় আসামির ফাঁসি হতে পারে, নয় আসামি মুক্ত হতে পারে, নয় আসামি যাবজ্জীবন হতে পারে, এর বাইরে তো কোনো অপশন নেই। তিনটে তো অপশন। দাদা বেসিক্যালি কি হচ্ছে, আমাদের ভারতবর্ষে আবার এই পুরোনো জায়গায় ফিরে আজমাল কাসাফকে আমরা সবাই দেখেছিলাম টিভিতে গুলি চালাতে, সেটাও কিন্তু বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রুফ করতে হয়েছিল প্রসিকিউশনকে, এবং তার জন্য আমরা জানি 4.5 বছর লেগেছিল ওর ফাঁসি হতে। যে দেশের সবথেকে বড় শত্রু সেদিন আমরা নিজের চোখে আমরা দেখেছি যে টিভি ক্যামেরা, আইন ব্যবস্থা এরকম। হ্যাঁ, এবার তার জন্য এই রিজন, এই কথাটা এখানে জাস্ট যুক্ত করে দিই, আমরা এটাও দেখেছি বিলকিস বানুকে যারা ধর্ষণ করেছে, অভিযুক্ত, অভিযোগ নয়, তাদেরকে গুজরাটের সরকার ছেড়ে দিল সংস্কারী বলে। এরা সংস্কারী, সুতরাং এই জন্য আমাদের অপরাজিত আইনে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন তাদের ছিল, কেন তারা পেরিয়ে গেল? বিলকিস বানুর ধর্ষণকারীদেরকে ছেড়ে দিয়ে মালা লাড্ডু খাইয়েছে কে? বিজেপি। শেখ শাহজাহান বসে কথা বলুন, আপনি বিরোধ করেছিলেন, মুখ্যমন্ত্রী বলছেন টার্গেট করা হয়েছে, তাকে অ্যারেস্ট করেছেন আপনি পুলিশ। আপনি অভিযোগের, আমি অভিযুক্ত কথা বলছি, গুজরাটের অভিযুক্ত টার্গেট করা হচ্ছে, তাকে আপনি পুলিশ আছে, তাহলে কি মুখ্যমন্ত্রী ঠিক বলছিলেন? কে ডিফেন্ড করছে? এই যে আইনের প্রশ্নটা, এই যে উনি ডক্টর অনিকেত যে প্রশ্নগুলো করছেন, সেই প্রশ্নটা আদালত কতটা, যদি এই প্রশ্নগুলো আদালতে হয়ে থাকে ওনাদের পক্ষ থেকে, যেটা দাদা বলছিলেন, তাহলে এই প্রশ্নগুলো কতটা গুরুত্ব দিয়ে আদালত দেখবেন এবং সেটা আদৌ রিজনেবল ডাউট হিসেবে দেখবেন কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ ল। আমার মনে হচ্ছে ওই জায়গাটা ইন্টারেস্ট আছে আমার। আর আরেকটা জিনিস মানতে হবে আমাদেরকে, এটা কিন্তু ভারতবর্ষের আইন, যত বড়ই অপরাধ করুক না কেন সে, ভারতবর্ষের আইন বলছে যতদিন না সে দোষী সাব্যস্ত হচ্ছে সে কিন্তু নির্দোষ একজন ব্যক্তি। অর্থাৎ প্রমাণ করতে দায়িত্ব কিন্তু প্রসিকিউশনের, এবং সেই জন্য খুব ইম্পর্টেন্ট পার্টিনেন্ট সিচুয়েশনস তৈরি হচ্ছে, যেটা হচ্ছে ওনারা যে প্রশ্নগুলো করছেন,
দাদা যেটা সিএফএসএল রিপোর্ট থেকে দেখে বললেন এবং আমাদের আলোচনা থেকে আজকে বেশ কিছু দাদা বললেন তো আরো বেশ কিছু এগুলো প্রশ্নের সামনে কথা। আসবে। এগুলো যদি সামনে আসে, আমি জানি না এগুলো আসবেই। আদালতে এসছে কিনা, হ্যাঁ। আদালতে যদি আসে এসছে না। তাহলে ওই ট্রায়াল জাজ, যিনি লন্ডনের ট্রায়াল জাজ আছেন, তিনি আদৌ এই প্রশ্নগুলোকে রিজনেবল ডাউট হিসেবে দেখবেন কি দেখবেন না, বা রিজনেবল ডাউট হিসেবে দেখলে প্রসিকিউশন সেটা ক্লিয়ার করেছে কি করেনি, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। কোথাও না কোথাও ট্রায়াল জাজেরও তো একটা অবশ্যই, জবাব দেওয়ার ওনাদের- জায়গা থাকে, অ্যাকাউন্টেবিলিটি। একদম। তার তো কারণ তিনিও জানেন যে এই রায় অত্যন্ত আলোচিত এই হবে রায়টা- আইনের দরবারে, অর্থাৎ আরো একবারে সুপিরিয়র এই- কোর্টে। এই রায় নিয়ে পরবর্তী কোর্টে যাবেই যাবেই। যাবেই। স্বাভাবিক। যেকোনো পক্ষ রায়ও যাবে। যাবে, সবাই যাবে। এবং এই রায়টা একটা যুগান্তকারী হবে কিন্তু, আর তার কারণ গোটা ভারতবর্ষ তাকিয়েছে রায়ের দিকে। 40টা প্রশ্ন কিন্তু হাইকোর্টকে করেছে, হ্যাঁ, বিশ্ব এই হাইকোর্টকে গোটা- করেছে। এই লোয়ার কোর্টের 40টা জাজ- প্রশ্ন হাইকোর্টকে করেছে। এই লোয়ার কোর্টের জাজ এমন কোনো কত সিদ্ধান্ত important নেবেন না এগুলো। যেটা তার কেরিয়ার এবং তার এর ক্ষেত্রেও একটা ভূমিকা রেখে যাবে অনেকের। যেটা বললার সেটা হচ্ছে যে সুমনবাবু যেমন বলছিলেন যে এই গণতান্ত্রিক পরিকাঠামোতে আমাকে তো কোথাও না কোথাও একটা ভরসা রাখতে হয়, তাহলে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা এবং সুপ্রিম কোর্ট, তার উপর যদি ভরসা না রাখলে তাহলে পৃথিবীর বাইরে কোথাও গিয়ে সন্ধান করতে হয়। তাহলে এ কথা সত্য। তাহলে 9ই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে আমরা কি জানতে চাইছিলাম? আমরা এই প্রশ্নগুলো করছি শুধুমাত্র এই জায়গা থেকে যে সেই দিন ঠিক কি হয়েছিল, কেন এই ধরনের একটা ঘটনা একটা ক্যাম্পাসে ঘটলো, এইটুকুই আমাদের মোটো, এর বাইরে অন্য কোনো মোটো নয়। তাহলে সেই জায়গা থেকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যদি সিবিআইয়ের এই এই যেটা স্যার Investigation. বললেন ইনভেস্টিগেশনের যে অসম্পূর্ণতা অসঙ্গতির জায়গাগুলো উঠে আসছে, সেই জায়গা যদি থাকে তাহলে বিচার চাওয়ার জন্য সাধারণ মানুষ যাবে কোথায়? তাহলে যাওয়ার জায়গা যদি না থাকে তাহলে এই গণতান্ত্রিক পরিকাঠামোতে তো একজন চিকিৎসক, একটা মেডিকেল কলেজ, একজন চিকিৎসক পড়ুয়ারা তারা আন্দোলন করছে, তারা পাশে আছে, তারা যে ক্যাটাগরিতে পড়ে সেই জায়গা থেকে তাদের না, বিচার আমরা সবাই চাওয়ার প্রশ্নটা না, বিচার চাইতে পারেন অনেকেই। এই প্যানেলে মনে হয় কেউ নেই যে বিচার চায় না, সবাই চায়, কিন্তু বিচারের প্রশ্নটা যে জায়গাটা সেটা হচ্ছে ন্যায় বিচারের প্রশ্ন। তাহলে ন্যায় বিচারের প্রশ্নের ক্ষেত্রে আমাকে তো যে জায়গাটা আমরা বারবার বলছি যে আপনি পরিষ্কারভাবে বলুন, এক না একাধিক মোটিভ কি ছিল আপনি বলুন, এভিডেন্ট ডিস্ট্রাকশন ইনভেস্টিগেশন হাসাব যদি হয়ে থাকে তাহলে কাকে আটকানোর জন্য হয়েছে, কেন হয়েছে? আপনি 90 দিন অতিবাহিত হয়েছে, আপনি সাপ্লিমেন্টারি চার্জশিট দিলেন না, 90 দিন আমি ছেড়েই দিলাম, 150 দিনের ওই 5-7 দিন কম বেশি যেটা যে সময় সিবিআই এসেছে সেই জায়গাটাকে যদি ধরি, তাহলে এই যে জায়গাগুলো, এই সম্পূর্ণ জায়গাটাকে তো আমাদের পেতে হবে। যদি আমরা না পাই তাহলে আমরা কিভাবে ভরসা রাখতে পারি, কিভাবে আস্থা রাখতে পারি? ঠিক। আমার খালি এই প্রসঙ্গে একটা জিনিস বলার আছে। দেখুন, পশ্চিমবঙ্গের কামদুনি ঘটনা আর দিল্লির নির্ভয়া কাণ্ড প্রায় সমসাময়িক। আজকে দেখুন, দিল্লিতে সিবিআই তদন্ত করেছিল, আমাদের গভর্নমেন্ট ছিল না, ইউপিএ 2 ছিল, কিন্তু দিল্লিতে নির্ভয়া কাণ্ডে যারা দোষী তাদের ফাঁসি হয়ে গেছে, নতুন আইন আনতে হয়েছে যেহেতু একজন নাবালক ছিল। আর আমাদের এই পশ্চিমবঙ্গের কামদুনি কাণ্ডে সিআইডি তদন্ত করেছিল, তার মধ্যে 2 জন হাইকোর্ট থেকে বেল পেয়ে গেছে। এই ক্লজে বেল পেয়েছে যে যথেষ্ট তথ্য প্রমাণ দিতে পায়নি। এই প্রসঙ্গে একটা জিনিস খুব প্রাসঙ্গিক, আরে, উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী বলেছিলেন হাথরস মতো একটা 1 জায়গা মাসের আছে। মধ্যে চার্জশিট দিতে হবে, উত্তরপ্রদেশে হাথরস মতো সিআইডি 1 জায়গা মাসের মধ্যে আছে, চার্জশিট দিয়েছিল, যেখানে যিনি কিন্তু মারা তথ্য গেছেন প্রমাণ দিতে পারেনি বলে দোষিতা হয়ে তারা বেল তার পেয়ে পরিবারকে গেছে। মেরে সেই ফেলা হয়, সময়টাও পুড়িয়ে খুব দেওয়া হয়, প্রাসঙ্গিক। এভিডেন্স লোপাট করা হয়, কামদুনির সেই পরিবার নিয়ে বিচার পেল না দিদি। আইনও কিছু কামদুনির আমি পরিবার যাচ্ছি না। বিচার আমি- পেল না, আমি- এবং সেই আজকে বিচারের 10 বছর হয়ে গেছে। এই রাজ্য সরকার দায়িত্ব তো নিতে হবে রাজ্য সরকার। আমি একটা কথা বলতে পারি, আমি আমি একটা কথা বলতে পারি যে আগামী 18 তারিখ যে রায় ঘোষণা হবে, সে রায় আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই কারণেই, যেটা অনিকেত বারবার বলছে যে হ্যাঁ মোটিভ কি ছিল, নিশ্চয়ই তার রিপোর্ট সিবিআই দিয়েছে কোর্টে, এবং কেন মারা হলো, কিসের জন্য হলো, খুনি এক বা একাধিক, সবকিছুই পরিষ্কার হবে। হয়তো এই রায়ের ওপর নির্ভর করে আবার উচ্চতর কোর্টে কেউ যাবেন, কিন্তু এই রায়টা এমন একটা হোক, এমন একটা যুগান্তকারী হোক, যেটা আমরা প্রত্যেকেই চাই। যে কোর্টের কি রায় আমরা বলতে পারি না, কিন্তু মানুষ মনে মনে চাইছে, সাধারণ মানুষ চাইছে, আমরা প্রত্যেকেই চাইছি দোষী শাস্তি পাক এবং আমাদের জনতা বিচার পাক, সাধারণ মানুষ বিচার পাক, জুনিয়র ডাক্তাররা বিচার পাক, এবং পশ্চিমবঙ্গের মানুষের আবেগ বিচার পাক, এবং আমরা প্রত্যেকেই তাকিয়ে থাকবো সেই দিনের দিকে। অনেক অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য।